আমাদের কাছে কিছু কিছু বিভিন্ন জায়গা থেকে আমরা কিছু বক্তব্য নিয়েছি। আমি একবার উত্তরবঙ্গের সুখবিলাসদার কাছে যাওয়ার আগে একবার উত্তরবঙ্গের লোকেরা কি বলছেন একবার শুনে। আমি এখানেই থাকি, এখানেই জন্ম, এখানেই পড়াশুনো, এখন সব কিছু এখানকারই। আমি তো এখন এই রাজ্যেরই, আমার তো বাইরের থেকে আসছি, সেটা একরকম ভুলেই গেছি। আমরা তো এখন সবাই বাঙালি, অবাঙালি বলে কিছু নেই। এখন তো আমরা সবাই একেকার, একই সমাজে, একইভাবে অঙ্গীকারভাবে আমরা একই সাথে মিশে গেছি। এখন সমস্যার তো কোনো প্রশ্নই উঠছে না। এখানে আমরা নিজেদেরকে যত সেফ মনে করি, অন্য কোথাও সেফ মনে করি না। বাঙালি হয়ে যদি আমাদের যেরকম রেজাল্টের মার্কস যদি ঠিক না থাকে, বাইরে থেকে অবাঙালি এসে তাদের রেজাল্টের মার্কস ভালো আছে, তাদের রেজাল্ট ভালো আছে, তারা চান্স পাচ্ছে। সেটাতে অবাঙালি বাঙালি বলে, আমরা বাঙালিরা যদি ভালো রেজাল্ট করে থাকি তাহলে অবশ্যই আমাদেরও কলেজের ক্ষেত্রে অ্যাডমিশন বলুন আর চাকরির ক্ষেত্রে বলছেন, ওটাও নিজেদের যোগ্যতার হিসাবে। যোগ্যতা ছাড়া তো কিছুই হয় না, যোগ্যতার উপর বেস করে সবকিছু হয়। না না না, আমরা বাঙালি বিহারি এগুলো কোনো সমস্যা নাই, সব একসঙ্গে আমরা মিলেমিশে থাকি, পুরোটা আপন করে নিচ্ছি। আমাদের জন্মকর্মই এখানে, তাহলে তো পুরোটা আপনই মনে করতে হবে না, কোনো ভেদভাদ নাই আমাদের মধ্যে। সুখবিলাস দা, আপনি তো উত্তরবঙ্গের মানুষ, রাজবংশী মানুষ, এবং এই নিয়ে কাজকর্মও করেছেন। আপনার কি মনে হয় যে কোথাও আমরা কি বদলাচ্ছি জায়গাটা? না, আমি তো আপনাকে ওই বলাতে প্রথমে যে আমরা বোধহয় একটু কনফিউজড হয়ে গেছিলাম যে বাঙালি না বঙ্গভাষী, দুটোর মধ্যে পার্থক্য আমি অবশ্যই করি। আর বঙ্গভাষীর যদি হয়, যেটা ব্রাত্যবাবু বলেছেন, সর্বত্রই তো রয়েছে, সারা পৃথিবীতে বঙ্গভাষী রয়ে গেছে। কাজে সেদিক থেকে হ্যাঁ, দাপটের দিক থেকে যদি বলেন যে খইছে দাপট, যেটা আমাদের মোশনে রয়েছে, সেদিক থেকে সর্বত্রই স্বভাবতই যে যেহেতু দাপটটা অনেক কিছুর উপর নির্ভর করে, বিশেষত নির্ভর করে আর্থিক ক্ষমতার উপর দিয়ে, সেদিক থেকে হয়তো কমেছে। আমি যদি বঙ্গভাষীর কথা বলি, বঙ্গভাষায় যেটা সুবোধবাবু খুব সুন্দর বলেছেন যে বাংলাভাষী বঙ্গভাষীর মধ্যে যে উচ্চ শ্রেণীর, মধ্যবিত্ত, আবার নিম্নবিত্ত যারা, ধরুন যেগুলো প্রান্তিক ভাষা, যে সেদিকে যদি বলি আমরা উত্তরবঙ্গের রাজবংশী ভাষা আমরা যেটাকে বলি, কেমন তার দিক থেকে যদি আমি বলি, তাহলে সেখানকার মানুষ কিন্তু আবার ওই রকমই বলে যে তাহলে তারা নিজেরা পরবাসী, নিজ ভূমি পরবাসী বোধহয় হয়ে যাচ্ছেন, নিজ ভূমি বোধহয় পরবাসী হয়ে যাচ্ছেন। আর এই নিয়ে তো অনেক তথ্য আছে যে উত্তরবঙ্গকে নিয়ে, আর এখন করে আবার নতুন করে উঠছে। যারা ইন্ধন যোগাচ্ছিল তারাই আবার উল্টো দিকে করছে। যারা ইন্ধন যোগাচ্ছিলেন কামতাপুরী ভাষাকে, যারা এত উস্কানি দিচ্ছিলেন কামতাপুরী ভাষাকে, রাজবংশী ভাষার থেকে পৃথক বলে আবার কামতাপুরী বলে আলাদা করে নিয়ে যাচ্ছেন, এবং এই যে ডিভিশন ক্রিয়েট করছেন, এগুলো তারা আবার নতুন করে বলছেন যে এটার বিরোধিতা করা দরকার। এসব ঘটবে। কোন আপনি বঙ্গভঙ্গের কথাই বলছেন, কিন্তু আমি যেটা বলছিলাম যে কসমোপলিটান এখন সব যে ক্যারেক্টার, কসমোপলিটান ক্যারেক্টার, সেখানে আমাদের এটাকে মেনে নিতে হবে। আর যেহেতু এখন এগিয়ে যাচ্ছে সব দিক থেকে, আপনাদের এই মিক্সিংটা মেনে নিতে হবে। কেমন সুবোধদা সম্প্রতি চীন থেকে এলেন, রবীন্দ্রনাথ চীনে গেছিলেন ঠিক 100 বছর আগে। তাতে পড়ে খুব অবাক হয়ে গেলাম, আমি ওটা কাঁচি দিয়ে কেটে রেখে দিলাম। যুগল কিশোর বিড়লা 10,000 টাকা দিয়েছিলেন রবীন্দ্রনাথকে চীনে যাবার জন্য। রবীন্দ্রনাথ যুগল কিশোর বিড়লার টাকাটি গ্রহণ করেছিলেন। আর সত্যজিৎ রায় আর ডি বানসাল প্রযোজনা করেছেন, সেই স্বামী বিবেকানন্দকেও দিয়েছিলেন। হ্যাঁ, ক্ষেত্রীর মহারাজা। তো আমরা রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ এবং সত্যজিৎ রায়ের চেয়ে বড় বাঙালি হয়ে যায়নি। এর পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, যেটা ব্রাত্যদা একটা কথা বলেন এবং যেটা আমি বলবো, যেটা এক্ষুনি সুখবিলাস বর্মা বলছিলেন, ওনার গানের আমি একজন ভক্ত। আমি কিন্তু উত্তর বাংলায় যতবার কবিতা পড়তে গেছি, অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে, আমি কিন্তু দেখেছি রাজবংশী সম্প্রদায়ের অনেকের মনে একটা ক্ষোভ আছে, কারণ তাদের অনেক জমি, এটা তারা মনে করেন, কতটা কি বাস্তব সেটা, তাদের অনেক জমি দেশভাগের পর যখন একটা প্রচুর একটা গণ উদ্বাসন ঘটেছে, যখন অনেক একটা রিফিউজি ইনফ্লাক্স হয়েছে, তখন মানুষকে ওখানে তাদের অনেক জমি চলে গেছে, এবং তারা মনে করেন আমাদের জমি ছিল, এখন সেখানে বাঙালিরা আছে। একটা জায়গাতে এই যে পিন্দারি পলাশের বোন
পালাবো পালাবো মন, কুড়মালি ভাষার তারা মনে করেন যে কুড়মালি ভাষাটা তাদের ভাষা, তারা এইতে পাচ্ছেন না। তো বাংলাতে পশ্চিমবাংলায় থাকে মানেই তো কেউ বাংলা ভাষায় বলতে বাধ্য নয়। সেই জায়গাটাতে এবার আমি যদি সেটাতে অতিরিক্ত চাপ দিই, তখন এই দাবিগুলো সেখান থেকে উঠবেই কোথাও, দাবিগুলো স্বাভাবিক বলে মনে দাবিগুলো করছেন? উঠবে। এবং এখানে একটা খুব মজার একটা জিনিস আমি দেখলাম, একজন মিশ্রকে জিজ্ঞেস করা হচ্ছে চৈতন্যদেবের বাবার পদবী যেন কি ছিল, এবং এক্ষুনি একটা কথা শুধু বললেন, আমি একটা কথা বলে পয়েন্ট শেষ করবো। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, বারবার আসে যে জায়গাটাতে, এই যে মাছের কথাটা, মাংসের কথাটা। আমি এমএ পরীক্ষা দেওয়ার পর লখনৌতে কিছুদিন ছিলাম, তখন এই জিনিসগুলোর নাম জানতাম না। গলৌটি কাবাব, কাকরি কাবাব, এগুলো লখনৌতে প্রথম খেয়েছিলাম। ভারতবর্ষে এরকম অনেক জায়গা আছে বা অনেক জাতি আছে যারা মাছ বা মাংসটা বাঙালির থেকে ভালো রাঁধতে পারে। বাঙালির চেয়ে ভালো নিরামিষ কিন্তু কেউ রাঁধতে পারে না। নিরামিষ রান্নায় বাঙালি যে সর্বশ্রেষ্ঠ, এটা চৈতন্যদেবের থেকেই এটা হয়েছিল। আপনি অন্য জায়গায় কোনো অবাঙালির বাড়িতে রান্না মানে ওই মিক্সড, ওই নবরত্ন কোরমা, ওই যেটা উনি বললেন, বা ওই মিক্সড ভেজ, একটা মোচার ঘন্ট বা একটা ঝিঙে পোস্ত বা নিরামিষের হাজারটা, এই লাবড়াটাই যেরকম, লাবড়ার কথা কোনো অবাঙালি কল্পনাই করতে পারে না। অতএব এই জায়গাটাতে একটু জটিল বিষয়টা, এবং আমি শুধুমাত্র একটা জায়গা থেকে যে এখানে শুধু এই বাংলা চলবে বা এটাইতে চলবে, আমার মনে হয় এটাতে একটুখানি। রাহুল কি বলছিলে? হ্যাঁ, এক প্রচণ্ড সিরিয়াস একটা আলোচনা, একটা যেহেতু সত্যজিৎ রায় এবং আর ডি বানসালের প্রসঙ্গ এলো, সেই প্রসঙ্গে একটা বাঙালি অবাঙালির বোঝাপড়ার কি মুশকিল হয় সেটা একটু বোঝানোর জন্য একটা মজার ঘটনার অবতারণা করি। ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, এই গানটা যখন উনি আর ডি বানসালের টিমকে শোনান, ওরা তৎক্ষণাৎ সিনেমা প্রডিউস করবেন না বলে দেন, তার কারণ ওনারা ভয় পেয়ে যান। হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে, ওরা ধরে নিয়েছিল হাজার হাজার হাতি লাগবে, এবং ওই বাজেট বাংলা ছবির ছিল না, তাই জন্য আর ডি বানসালরা ওই ছবির থেকে পিছিয়ে যান। ফলে বাঙালি বোঝাপড়াতেও একটু ঝামেলা হয়, সেটা সত্যজিৎ রায়েরও হয়। এখনকার আর ডি বানসালরা পিছিয়ে কিনা আমি জানি না। সুবোধদার কাছে আসবো। সুবোধদা, এই যে ডেমোগ্রাফি যে বদলাচ্ছে, সেটা চারদিকে তাকালে মোটের উপর তো পরিষ্কার এটা বোঝা যায়। তো এটা তো কোনো জাতির সমস্যা হওয়ার কথা নয়, শুধু বাঙালি কেন, কন্নড়, তামিল, মারাঠি সমস্ত জায়গাতেই তো তাদের অস্মিতার কথা বলা হচ্ছে। বালা সাহেব ঠাকরে থেকে শুরু করে আপনি নিশ্চয়ই জানেন বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, এবং তাদের ভূমিপুত্রদের সংরক্ষণ, তাদের জায়গা দেওয়া, তাদের চাকরি বাকরিতে প্রাধান্য, এগুলো তো চলছে। পশ্চিমবঙ্গ ডেমোগ্রাফিক্যালি যেভাবে প্যাটার্ন, যা বিন্যাস, সেটাকে বলে মেল্টিং পট। এই মেল্টিং পটটা শুধু আমেরিকা আমাদেরকে দেয়নি, এই মেল্টিং পটটা আমাদের এখানে প্রবহমান বহু যুগ ধরে। আজকে এই যে এতগুলো আলোচনা হলো, বিশেষ করে ব্রাত্য বসু যে প্রসঙ্গগুলো তুললেন, আমার তো মনে হচ্ছে এটা আসলে মেল্টিং পটেরই একটা অন্য একটি আলেখ্য। কেননা এটা ছাড়া কোনো হিউম্যান সিভিলাইজেশন এক্সিস্ট করতে পারে না। আপনি যদি বারবার এখানে বসে বলেন, যারা উত্তরবঙ্গ নিয়ে এই সমস্ত মন্তব্য করছেন, এবং আমি যেটা বলবো তীব্র প্রতিবাদ করছি, ভাষাভিত্তিক এবং সংস্কৃতি ভিত্তিক এই যে পশ্চিমবঙ্গ, সেখানে বারবার আমাদের কথা উঠছে কামতাপুরী কিংবা ধরুন যে রাজবংশী ভাষার, বা এদিকে কুড়মালি। আপনি এগুলো তো মানে ভাষা বটেই, সংস্কৃতি বটেই, আমাদের সঙ্গে রয়েছে। এবং যারা মনে করেন যে ওই লোকটি কুড়মালি বলে কিংবা ওই লোকটি রাজবংশী বলে এবং ওই লোকটি ধরা যাচ্ছে নেপালি বলে, তাকে হেয় করা, এটা তো মানে সংবিধান বলছে অসম্ভব, এক নম্বর। আর দু নম্বর, তাহলে কি আমি আবারও সে নিউ ইয়র্কের কথা বলবো, কেননা এতগুলো ভাষা, পৃথিবীর কোন ভাষা সেখানে বলা হয় না। এমন একটা শহর, যে শহরে পৃথিবীর সব, এমনকি তিবেতান পর্যন্ত বলা হয়। আমি নিজে কানে ম্যানহাটনে দাঁড়িয়ে তিবেতান কবিতা শুনেছি। সুতরাং এমন একটা ভাষা, এমন একটা জায়গা, পৃথিবীর যদি সব দিক থেকে, পুঁজির দিক থেকে, ব্যবসার দিক থেকে, বিনোদনের দিক থেকে, সাহিত্যের দিক থেকে, শিল্পের দিক থেকে যদি বিচার করি, যদি ওই অত বড় একটা শহর, সে শহর মাথা তুলে দাঁড়িয়েছে, তার কারণ সে কুড়মালিকেও সম্মান করতে জানে, রাজবংশীকেও সম্মান করতে জানে, বাংলাকেও সম্মান করতে জানে, ম্যান্ডারিনকেও সম্মান করতে জানে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে সেটা আমাদের ব্যর্থতা।